আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, রাজনীতিতে যৌনতা একটি মারাত্মক অপরাধ, বিশেষ করে অবৈধ যৌনতা। এবং সেই অবৈধ যৌনতার কারণে কত রাজ্য, কত সম্রাট, কত রাজা, কত মহারাজা ধ্বংস হয়ে গেছে। এবং রাজনীতিতে কখন কিভাবে যৌনতা জড়িয়ে পড়ে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর এই যৌনতার সঙ্গে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির কতটা সম্পর্ক রয়েছে, আর এই রাজনীতির ফলে, বর্তমান যে রাজনীতির ফলে যৌনতার এই যে কুফল, অভিশাপ, এটি আলটিমেটলি কোন, যাকে বলা হয়, গন্তব্যে নিয়ে যাবে বর্তমানে চলমান সময়কে, এটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রথমত হলো যে মানুষ যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পেয়ে যায়, কোনো রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক পদ এবং পদবি, মান, সম্মান, মর্যাদা, এগুলো তো আসলে অর্জন করতে হয়, কিন্তু হঠাৎ করে দেখা গেল ভুইফোড় হিসাবে সিংহাসনে কাউকে বসিয়ে দেওয়া হলো, তখন যে জিনিসটি হয়ে যায় সেটি হলো যিনি বসেন তিনি নিজে অথবা তার আশেপাশে যারা লোক, তারা কাম, ক্রোধ, লোভ এবং লালসা, এই চারটি জিনিস দ্বারা পরিচালিত হতে থাকেন। লোভের বশবর্তী হয়ে তারা এভাবে অর্থ উপার্জন করেন, আশেপাশে মানুষ সব বিরক্ত হয়ে যায়। যেটা আপনার প্রাপ্য নয় সেই জিনিসগুলো আপনি জোর করে নেবেন, যেটা আপনার সঙ্গে মানায় না। আপনি ধরেন 10 লাখ টাকার মানুষ, কিন্তু ভিখারির সেই ধন আপনাকে অর্জন করতেই হবে, তার কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে। সেই 2 বিঘা জমির মতো, যে বিখ্যাত সেই 2 বিঘা জমি, বুঝেছো উপেন এ জমি লইব কিনা, এইরকম। তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যে জমিদার, যে উপেনের 2 বিঘা জমি কিনতে চেয়েছিল, যেটা শেষপেশ উপেন সেটাকে মানে ভয়ে সেটা দিয়েই যায় কোনো টাকা ছাড়া। আর এখন যেটা হলো যে উপেনের কাছে কোনো কথা বলা হয় না, উপেনকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়, জমিগুলো দখল করে নেওয়া হয়। এটা বিশ্বব্যাপী জাহেল এবং জুলুমবাজদের এই ঘটনা হয়ে গেছে। এটা হলো লোভ। লালসা হলো অন্যের স্ত্রী, অন্যের কন্যা, মানে তাকে আপনি ভোগ করতে চান, যৌনতা। কিংবা যে বিশ্বের যে সুন্দর সুন্দর রমণীগুলো, তাদের দ্বারা আপনি কামাসক্ত হন। তো আপনি সেই নিজের যে কাম চরিতার্থ করার জন্য বিকৃত পথে আপনি ঘুরে বেড়ান, দেশে দেশের বাইরে। এটা হলো লালসা। তো লোভ গেল, লালসা। কামনা, বাসনা, মানে আপনি যা কিছু পাচ্ছেন, প্রাপ্তি, এই প্রাপ্তির সঙ্গে আপনার যে কামনা, আপনার যা কিছু আশা করছেন, সেটা একটা বিস্তর পার্থক্য থাকে। আপনি মন্ত্রী হয়েছেন, এখন প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হতে হবে, প্রেসিডেন্ট হয়েছেন তো আরো বড় কিছু হতে হবে, এরকম একটা চিন্তা। এই যে কামনা আপনাকে প্রতিটা মুহূর্তে, যাকে বলা হয়, আপনাকে অস্থির করে তোলে। এরপর হলো বাসনা। বাসনা, সারাক্ষণ আপনি শুধু স্বপ্ন দেখেন, আজ এটা করবেন, কাল ওটা করবেন, সারা পৃথিবীকে আপনি দেখিয়ে দিবেন, অমরত্ব লাভ করবেন। এই বাসনাগুলো, যার সঙ্গে আপনার বাস্তবের কোনো মিল থাকে না। তো এই যে 4টি জিনিস আপনাকে বসে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো আপনি নিজে এবং আপনার আশেপাশে যারা আছে তারা সবাই অনৈতিক যৌন সম্পর্কে জড়িয়ে পড়বে। এবং সেই অনৈতিক যৌন সম্পর্কের কারণে আপনি নিজে অথবা আপনার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে আপনি ক্ষমতা হারাবেন। এই বিষয়টি ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধীর জমানাতে কিভাবে ঘটেছিল সেই কাহিনীটি সংক্ষেপে বলব। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর ইন্দিরা গান্ধী বেশ ভারতের রাজনীতিতে খুব শক্তিশালী হয়ে পড়ে, এবং তার সেই একরোখা মনোভাব, অহংবোধ, এ সকল কারণে কংগ্রেসের ভিতরে এবং বাহিরে অনেক শত্রু তিনি তৈরি করেন। এবং
অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ, যেমন জগৎজীবন রাম, তারপর চৌধুরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী, সুনীল দত্ত, মানে এই যে আমাদের যে সুনীল দত্ত নয়, মানে সুনীল দত্তর যে আরেকজন আর কি, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, মানে সেই অনেক বিখ্যাত বিখ্যাত লোক কংগ্রেস থেকে বের হয়ে যায় এবং তারা বের হয়ে ভিন্ন একটা প্ল্যাটফর্ম তৈরি করে শেষের দিকে, সেটা হলো এই ভারতীয় জনতা পার্টি, এই যে এখন যেটা বিজেপি আছে। এবং এই জনতা পার্টিতে কংগ্রেসের যারা একেবারে মেধাবী নেতৃবৃন্দ রয়েছেন, তারা অন্যান্য যে সকল চরমপন্থা রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু এখানে এসে যোগ দেয়। কিন্তু মূল যে ক্ষমতাটা সেটা আসলে লিবারেল যারা কংগ্রেসপন্থী তাদের হাতে থেকে যায়। এর মধ্যে চৌধুরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী এবং জগৎজীবন রাম। তো ওই মুহূর্তে আমি যে সময়টার কথা বলছি, 75 থেকে 77, এই 3টি বছর বা তারও আগে 60-এর দশক থেকে ভারতের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আকর্ষণীয় মানুষ ছিলেন জগৎজীবন রাম। মূলত পণ্ডিত জওহরলাল নেহরুর পর তারই আসলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল। এই কারণ হলো তিনি ভারতের যে দলিত সম্প্রদায়, সেই দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন এবং সমগ্র ভারতে কোটি কোটি ভোটার যারা আছে তারা চোখ বুজে তাদের দেবতা মনে করত জগৎজীবন রামকে। তো সেই জগৎজীবন রামের সঙ্গে সেই ইন্দিরা গান্ধীর সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সম্পর্ক এমন খারাপ হয়ে যায় যে পুরো দেশ দিয়ে তিনি সেই এমার্জেন্সি দিয়ে চালাতে বাধ্য হন। বহুদিন মানে ভারতে জরুরি অবস্থা বলবৎ ছিল। কোনো মানুষের মানে তাকে বলা হয় সেই সময়টাতে ন্যূনতম মানে স্বৈর শাসন কাকে বলা হয়, ঠিক সেই প্রায় 2 বছর তিনি এমার্জেন্সি দিয়ে দেশ চালান। এমার্জেন্সি দিয়ে দেশ চালানোর পরে তারপর তিনি যখন তিনি একটি নির্বাচন দেন, সেই নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হন এবং সেখানে ওই যে জনতা পার্টির নেতৃত্বে সেই লাল বাহাদুর, মানে লাল বাহাদুর শাস্ত্রী না, আর একজন লোক, আমার এই মুহূর্তে নাম মনে আসছে, ইতিহাস তো মানে আমি জাস্ট না দেখে আমি শুধু কাহিনীটা বলে যাচ্ছি, এখানে নাম মুখ্য উদ্দেশ্য নয়। তো যে প্রধানমন্ত্রী হন, কিন্তু ওখানে সরকারটা খুব আনস্টেবল সরকার ছিল। তো আনস্টেবল সরকার থাকার কারণে কি হচ্ছে, সেই আনস্টেবল সরকার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছিল। মনে পড়ছে মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, কিন্তু ওখান থেকে বাদ দিয়ে সেখানে জগৎজীবন রাম তিনি প্রধানমন্ত্রী হবেন একেবারে নিশ্চিত। ইন্দিরা গান্ধী মানে খুব ভয় পেয়ে গেলেন যে আগে যিনি আছেন মোরারজি দেশাই দুর্বল চরিত্রের মানুষ, তো তার অধীনে যদি এই ইন্দিরা বিরোধী চক্রটি ক্ষমতায় থাকে তাহলে খুব দ্রুত একটি নির্বাচন এলে সেখানে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসবেন এবং সরকার বেশি দিন চলতে পারবে না। কিন্তু জগৎজীবন রাম যদি সেই পার্লামেন্টারি দলের মানে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন, সেই নির্বাচনে যদি জগৎজীবন রাম পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং মোরারজি দেশাই যদি পিছনে চলে যান, তাহলে ইন্দিরা গান্ধী মানে কবে আবার ক্ষমতায় আসবে, কংগ্রেস আবার আসবে, তা একেবারে অনিশ্চিত। বিকজ পুরো অটল বিহারী বাজপেয়ী, চৌধুরী চরণ সিং এবং জগৎজীবন রাম, পুরো মেধাবী যে গ্রুপটি রয়েছে, তারা একদিকে এরকম একটা পার্লামেন্টারি কু করার যখন চেষ্টা করছে, আর ওই সময়টাতে ইন্দিরা গান্ধী তার ছেলে সঞ্জয় গান্ধী, মানে রাজীব গান্ধীর ছোট ভাই, মানে সে কিন্তু অত্যন্ত শুট পলিটিশিয়ান ছিলেন, অত্যন্ত ঝানু পলিটিশিয়ান ছিলেন। তো যাই হোক, এইরকম যখন একটা অবস্থা চলছে এবং 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে পারে এবং সেই দুর্ঘটনার ফলে জগৎজীবন রাম তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর কপালে দুর্ভোগ আছে। এইরকম যখন একটা টান উত্তেজনা, তখনই একটা দুর্ঘটনা ঘটল। সেটা হলো জগৎজীবন রামের ছেলে সুরেশ রাম। বাবা ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু এটা ছিল একেবারেই খুব খারাপ প্রকৃতির একটা ছেলে, বাজে ছেলে। এমন কোনো এহেন কুকর্ম নাই সে ছেলে না করত। এবং তার একটা বদভ্যাস ছিল বিকৃত যৌনাচার, অল্প বয়সী মেয়েদেরকে আকৃষ্ট করে
তাদের সঙ্গে যৌন সম্পর্ক তিনি জায়গা বেজায়গায় তিনি করতেন, কখনো গাড়ির মধ্যে, কখনো বনে জঙ্গলে, বিভিন্ন জায়গাতে। এবং আরো একটা খারাপ দিক ছিল যে তিনি এই যখন এই কাজগুলো করতেন 1977, তখন এই কাজগুলো করার জন্য তিনি তার একটা অটোমেটিক ক্যামেরা ছিল, তখন পোলারাইট ক্যামেরা বলা হয় এটাকে। আপনারা হয়তো 77 সনে যারা ক্যামেরা দেখেছেন তারা জানেন যে সঙ্গে সঙ্গে ছবি বের হয়ে যেত। তো এই পোলারাইট ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে তিনি আবার ছবি তুলে রাখতেন। এইরকম ঘটনার দিন তিনি তার মার্সিডিজ গাড়িতে করে এরকম এক মেয়ে, 22 বছর বয়সী মেয়েকে নিয়ে সে এই কুকর্ম করছিল এবং তার ছবিগুলো তোলা হচ্ছিল। এবং সেখান থেকে বিহার থেকে, মানে এই যৌন বিহার থেকে তিনি ফিরে আসছিলেন শহরে। তো পথের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। তার সেই যে গাড়ি, সেই গাড়ি একটা দুর্ঘটনা ঘটায়, মার্সিডিজ বেঞ্জ দুর্ঘটনা ঘটায়, চারিদিকে তাকে ঘিরে ধরে এবং তিনি কোনো মতে প্রাণ ভয়ে মানে গাড়ি চালিয়ে সে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়ে। ঢোকার পরে সে ইন্ডাস্ট্রির যে মালিক সে নেমে আসে এবং যেহেতু জগজীবন রামের ছেলে পরিচয় জানার পরে তিনি তাকে আশ্রয় দেন এবং ফ্যাক্টরির পেছনের গেট দিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেন। তো যখন সেই সুরেশ চলে যায় সেই মেয়েটিকে নিয়ে, এরপরে মানে উৎসাহবশত সেই শিল্পপতি সেই সুরেশের যে মার্সিডিজ বেঞ্জ গাড়ি, সেই গাড়িটির দরজাটা খুলে এই কারণে যে সুরেশ খুব দামি সিগারেট খেত, বিদেশি সিগারেট খেত, হাবানা চুরুট খেত, যেটা ভারতে অ্যাভেলেবল ছিল না। তো ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনে করলেন যে সুরেশের গাড়িতে নিঃসন্দেহে তার সিগারেট আছে। তো সিগারেটের জন্য গাড়ির দরজা খুলেই তিনি দেখতে পেলেন অনেকগুলো সেই নগ্ন ছবি, মানে সেই পোলারাইট ক্যামেরাতে তোলা অনেকগুলো নগ্ন ছবি, 40 থেকে 50টি ছবি। এটা দেখে তার মাথায় মুহূর্তের ভিতর চমক খেলে গেল। ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টের ব্যক্তিগত বন্ধু ছিলেন সঞ্জয় গান্ধী। তো সঞ্জয় গান্ধী সেই বললেন কি, সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছবিগুলো নিয়ে সোজা ইন্দিরা গান্ধীর বাসভবনে চলে গেলেন রাত 2টোর সময় এবং সঞ্জয় গান্ধীর কাছে এই ছবিগুলো তিনি দিলেন। সঞ্জয় গান্ধী সেই ছবিগুলো পাওয়ার পর সঙ্গে সঙ্গে তার মাকে ঘুম থেকে উঠালো। তারা তো ওই যে টেনশনে ছিল জগজীবন রাম। তো তার ছেলের এই কুকর্মের ছবিগুলো পাওয়ার পরে সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধী মানে রীতিমতো মনে হয় যেন আকাশের চাঁদ পেল। তারপরে দেখা গেল এই ছবিগুলো ওই সময় সকল যে পত্রপত্রিকায় একেবারে লিড নিউজ হিসেবে আসলো। ফলে বিজেপি সরকারের পতন হলো, জনতা পার্টি সরকারের পতন হলো, আর জগজীবন রামের প্রধানমন্ত্রী খায়েশ চলে গেল, আর যাকে বলা হয় ইন্দিরা গান্ধী আবার সেই ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এটা হলো সেই 70-এর দশকের শেষের দিকের একটা যৌনতার কাহিনী। যৌনতা এইভাবে মানুষকে অভিশপ্ত করে তোলে। এখন আপনি দেশে বা দেশের বাইরে যখন দেখবেন যে রাজনৈতিক ক্ষমতাধর লোকদের মধ্যে এই ধরনের যৌন দানব যারা আছেন তাদের ক্ষমতা খুব বেড়ে যায় এবং কেবলই মাত্র যৌনতার কারণে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে। কখনো হত্যাকাণ্ড, কখনো মারামারি, কখনো মামলা মোকদ্দমা, কখনো আরো অনেক কিছু। তখন আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে রাজনীতির এটা মারাত্মক বিপর্যয় এবং পট পরিবর্তন হবেই হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।